আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমাদের লাইভ টক শোর ধারাবাহিকতায় আজকে আমাদের ফিরে দেখা জুলাই স্মৃতির আজকে আমন্ত্রিত অতিথি আমাদের সকলের পরিচিত মুখ, 24-এর গণ অভ্যুত্থান থেকে অন্যতম যোদ্ধা এবং 18-র কোটা আন্দোলন থেকে যিনি রাজপথের বিপ্লবী যোদ্ধা নেওয়াজ খান বাপ্পি। অনেকেই তাকে চিনেন, অনেকেই চিনেন না। আজকে আমাদের এই লাইভ টক শোতে তার মূল্যবান সময় দিয়েছেন। আমাদের আমাদের এই লাইভ টক শোতে অলরেডি জয়েন করেছেন নেওয়াজ খান বাপ্পি ভাই। আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। আহ, হ্যাঁ, আমি কথা শুনতে পাচ্ছি। আপনি কথা শুনতে পাচ্ছেন? যে কথা শোনা যায়, আমি একটু বলতে চাই। নেওয়াজ খান বাপ্পি ভাই, অনেকে হয়তো জানে না, নেওয়াজ খান বাপ্পি ভাইয়ের বাসা আমাদের সাতক্ষীরাতেই। আমাদের সাতক্ষীরার ছেলে। অনেকেই নিউজও দেখেন, অনেক লাইভ টক শো, অনেক টেলিভিশনে আমরা তাকে দেখি। বাট সাতক্ষীরার মতো একটা প্ল্যাটফর্মে, ছোট্ট ক্ষুদ্র একটা প্ল্যাটফর্মে ভাই আজকে আমাদের সময় দিয়েছেন। আমাদের এই টক শোটা রাত 10টায় ছিল। খুবই দুঃখিত, বাপ্পি ভাইয়া হচ্ছে কেন্দ্র অফিসে ছিল, যার কারণে আমাদের প্রোগ্রামটা শুরু করতে লেট হয়। যেহেতু আমরা তার মূল্যবান সময়টা পেয়েছি, আমরা দেরি করব না, বা সরাসরি নেওয়াজ খান বাপ্পি ভাইয়ের কাছে যেতে চাই। জি ভাই, আজকের এই প্রোগ্রামের শুভেচ্ছা বক্তব্যটা আপনি একটু রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা লাইভে এই টক শোটি দেখছেন, পাশাপাশি পরবর্তীতে যারা এই টক শোটি দেখবেন, সবাইকে বলবো যে এই পেজটি অবশ্যই থেকে ফলো করবেন। কারণ এই পেজের মাধ্যমে অনেক মূল্যবান বক্তব্য যায়। আর পাশাপাশি আমি আসলে অত্যন্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি এই কারণে যে আসলে টকশোটা শুরু হওয়ার কথা ছিল রাত 10টাতে। আমার কিছু সাংগঠনিক কাজ থাকাতে আমি রায়হানকে আন্তরিকভাবে অনুরোধ করেছিলাম যে যেন টকশোটা 11টার সময় শুরু করে। তো সেজন্য প্রথমত দর্শক শ্রোতা যারা রয়েছেন সকলের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। এর পাশাপাশি 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া ছাত্র সংগঠন, গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের সাধারণ শিক্ষার্থীদের অন্যতম পছন্দের ছাত্র সংগঠন, এবং রাজপথে যে কোনো আহ, যৌক্তিক লড়াই সংগ্রামে সামনের সারি থেকে নেতৃত্ব দানকারী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। পাশাপাশি এই কথাটাও বলতে চাই যে আপনারা আহ, হয়তো সাতক্ষীরা অনেকেই এই টক শোটি দেখছেন, যেহেতু এটা একটা জেনারেল প্ল্যাটফর্ম। সো আপনাদের কোনো মন্তব্য বা কোনো কিছু থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে আজকের এই বক্তব্যটি দেখার জন্য বা টক শোটি দেখার জন্য। জি ধন্যবাদ। আমরা আসলে জানি যে নেওয়াজ খান বাপ্পি ভাই অনেক ব্যস্ত মানুষ। এই ব্যস্ততার মধ্যেও সাতক্ষীরার প্রতি যে ভালোবাসাটা, সেই ভালোবাসা একটা বহিঃপ্রকাশ আজকের এই প্রোগ্রামের আমি দেখতে পাচ্ছি। বা আমার যারা অতিথিবৃন্দ আছেন সবাই, আমার প্রোগ্রামে যে অডিয়েন্সরা আছেন, সবাই আসলে এটা বুঝতে পারবেন যে কেন্দ্রীয় পর্যায়ে একজন নেতা আমাদের এই একটা প্ল্যাটফর্মে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো নেওয়াজ খান বাপ্পি ভাই, আমি একটা বিষয়ে প্রথমে আসতে চাই। আমি অনেকে আমাকে বলেছে এই কথাটা ভাইকে শোনার জন্য, যে সাতক্ষীরার ছেলে বাংলাদেশ কাঁপাচ্ছে, ঢাকা কাঁপাচ্ছে। এই যে সাতক্ষীরা থেকে ঢাকা কাঁপানো 2018 সাল থেকে, আমি এটা পরে যাই, কোটা আন্দোলনটা পরে যাই। আমি এটা জাস্ট প্রথমেই যে সাতক্ষীরার মতো জায়গা থেকে, সাতক্ষীরা থেকে ঢাকাতে যে ঢাকায় কেন্দ্র পর্যায়ে নেতৃত্ব দেওয়া, এইটার মধ্যে কি আছে এটা আমরা জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ রাহানকে, অসংখ্য ধন্যবাদ। আহ দর্শক শ্রোতাকেও ধন্যবাদ। প্রথমত আমি বলে নিই, আমি সাতক্ষীরা সদরে আহ, আমার বাসা, দাসপাড়া স্কুলের পাশে উত্তর কাটিয়া মিলবাজার। তো আহ, আমি স্কুল পড়েছি হচ্ছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা গভর্নমেন্ট বয়েজ থেকে 2013 সালে এসএসসি এসএসসি তে পাশ করেছি। এবং তারপরে সরকারি কলেজে 2015 সালে এইচএসসি থেকে ওখান থেকে সম্পূর্ণ করেছি। দেন ঢাকাতে আমি ঢাকা সরকারি তিতুমির কলেজে ইংলিশ লিটারেচারের উপরে অনার্স এবং মাস্টার্স শেষ করেছি। তো বেসিক্যালি বলতে গেলে
ওইরকম ঘটা করে যে কোনো কিছু হবে এরকম কিছু জানা ছিল না কখনো, বা রাজনীতিতে আসবো এরকম ওইরকম ভাবে আসলে জানা ছিল না। বাট যে বিষয়টা হলো, আমি আসলে এসএসসি তে জিপিএ 5 পেয়েছিলাম, A+ পেয়েছিলাম, এবং এইচএসসি তেও আমি A+ পেয়েছিলাম। তো খুব স্বাভাবিকভাবে ছিল যে আমরা একটা মধ্যবিত্ত পরিবারের, বাবা সরকারি চাকরি করেন। তো সেই জায়গা থেকে আমরা সবসময় চাইতাম যে না, একটা ভালো ফলাফল যেহেতু করছি পিছনে, সব ঢাকায় এসে একটা স্বনামধন্য ইনস্টিটিউশনে পড়বো, পড়াশোনা করে একটা ভালো চাকরি বাকরি এই টাইপের করব। তো ওই প্রেক্ষাপটকে মাথায় রেখে দেখা যাচ্ছে ঢাকায় আসা। কিন্তু 2018 সালে যখন আসলাম, সে সময় আমি সম্ভবত অনার্স থার্ড ইয়ারে পড়ি। তো ওই সময় আসলে সামনে থেকে দেখা যে আমি কখনো 52 দেখিনি, কখনো 71 দেখিনি। হ্যাঁ, তো সেই জিনিসগুলো না সামনে বারবার ভাসতো যে 52-তে কিন্তু এরকম একটা বৈষম্য হয়েছিল। হ্যাঁ, ভাষা আন্দোলনের যে বৈষম্য, যে পাকিস্তানিরা আমাদের উপরে উর্দু যে ভাষাটা, সে ভাষাটা কিন্তু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। বাট সূর্য সন্তান বাঙালির, যারা সূর্য সন্তান রয়েছে, শিক্ষার্থী রয়েছে, সাধারণ সমাজ রয়েছে, তারা কি করলো, তারা এটাকে প্রোটেস্ট করলো। তো এর ফলে অনেক জনকে কিন্তু মরতে হয়েছে। এই রফিক শফিক জব্বার, শুধু আমরা এগুলোর নাম জানি, এনাদের ছাড়াও অনেক অসংখ্য মানুষ কিন্তু ভাষার জন্য জীবন দিয়েছে। তো ব্যাপারটা আমার কাছে এমন মনে হচ্ছে যে বিশ্বের ভিতরে সম্ভবত আর কোনো দেশে এই ধরনের ইতিহাস নাই, যে ভাষার জন্য কোনো জাতি জীবন দিয়েছে। সম্ভবত বাংলাদেশই প্রথম যারা ভাষার জন্য আসলে জীবন দিয়েছে। তো কিসের জন্য এই বৈষম্য? আমরা 71-কে দেখলাম। 71-এ পাকিস্তানিদের বাংলাদেশের প্রতি যে পরিমাণ বৈষম্য, সেটা হতে পারে সামাজিক, সেটা হতে পারে রাজনৈতিক, সেটা হতে পারে অর্থনৈতিক, প্রত্যেকটা জায়গায় বৈষম্য হতে পারে। তো এই বৈষম্যগুলোর প্রেক্ষাপট বিবেচনা করে আমার কাছে 2018 সালে মনে হয়েছিল, ঢাকায় পড়াশোনা চলাকালীন, যখন আমি থার্ড ইয়ারে পড়তাম সেই সময়, তো দেখলাম যে না, অনেক বৈষম্য। দেন তারপরে আস্তে আস্তে আমরা মিছিল করলাম, বা 18 কোটা সংস্কার আন্দোলন শুরু হলো। ওইভাবেই আসলে আন্দোলনগুলোতে যাওয়া। আর আমি জানি না যে আসলে কতটুকু সাতক্ষীরা থেকে এসে আসলে ঢাকায় কাঁপানো, এই জিনিসটার সাথেও আমি কতটুকু বিষয় যাবে আমি জানি না। তবে হ্যাঁ, আমি চেষ্টা করি সাতক্ষীরার একজন ভয়েস বা সাতক্ষীরার একজন কণ্ঠ হয়ে ওঠা। কারণ আমি সবসময়ের জন্য চেয়েছিলাম যে আমি এমন কিছু করি, যেমন আমি ব্রিলিয়ান্ট বা ভালো একজন স্টুডেন্ট হওয়াতে দেখাচ্ছি এলাকার মানুষজন আমাকে বলতো সবসময় যে না, নেওয়াজ বা বাপ্পি ও হচ্ছে আমাদের এলাকা থেকে একটা গর্ব, এবং সে বিসিএস ক্যাডার হবে একদিন। তো যদি আমি বিসিএস ক্যাডারও হইতাম, তাহলে অবশ্যই আমি সাতক্ষীরা থেকে কিন্তু একটা কণ্ঠস্বর হয়ে ওঠার চেষ্টা করতাম। কারণ মধ্যবিত্ত পরিবার থেকে যারা উঠে আসে, তাদের আসলে একটা কণ্ঠস্বর হওয়াটা জরুরি, একটা এক্সাম্পল স্থাপন করা জরুরি। বাট আস্তে আস্তে আসলে যখন এই বৈষম্যকে দেখলাম চোখের সামনে থেকে, যে না, আমার থেকেও তো অনেক নর্মাল স্টুডেন্ট, যারা যাদের মামা খালু এই টাকা পয়সা অনেক কিছু আছে, ধরাচড়া অনেক কিছু আছে, তারা কিন্তু রাজনীতিতে উপরের দিকে, রাজনীতি না সরি, চাকরি বাকরি বা এই টাইপের দিকে অনেক উপরে উঠে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে না, আমার এই বৈষম্যের এগেনস্টে দাঁড়ানো উচিত। তারই প্রেক্ষাপটে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে আমরা আসি, এবং দেন তার ধারাবাহিকতায় অনুসারে আজকে 2024, মানে এভাবেই আসলে সাতক্ষীরার মানুষ হয়তো বা আমাকে এভাবেই দেখেছে। সেটাই আর কি। জি, জি ধন্যবাদ। আমার আরেকটু না বললে নয়। নেওয়াজ খান বাপ্পি ভাই, আমি যেহেতু প্রথমেই বলেছি যে সাতক্ষীরা থেকে ঢাকা কাঁপানো, এটার আসলে এটা অনেক ফুটেজ আছে। আমরা দেখেছি 24-এর গণ অভ্যুত্থানে আপনি রিকশায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন, আপনার সাথে পুরো ঢাকা যেখানে আছে আমি অবস্থান জানি না, ওইখানে আপনি নেতৃত্ব দিচ্ছেন এইগুলা। আসলে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ইতিহাস হয়তো অনেকটা ভুলে যাই। এটা অনেক আমরা দেখি ইতিহাস বা অনেকের অবদান আমরা ভুলে যাই। আর যাতে করে আমাদের এই 24-এর গণঅভ্যুত্থানের এই অবদানটা, যেটা আমরা দেখেছি ছাত্র অধিকার পরিষদের নেতৃত্ববৃন্দ, গণ অধিকার পরিষদের নেতৃত্ববৃন্দ, এই অবদানটা যেন ভুলে না যায়, তার প্রেক্ষাপটে সাতক্ষীরার গর্ব আমরা বলতে পারি নিয়াজ খান বাপ্পি ভাই। তো আমরা একটা বিষয় বলতে চাই যে এই যে কোটা আন্দোলন 2018 সাল থেকে শুরু হয়, এবং এই 2018 সালের কোটা আন্দোলনের নেওয়াজ খান বাপ্পি ভাই আসলে ওই সময় কিভাবে ইনক্লুডিং হয়েছিল, এবং এইটার বিরুদ্ধে কিভাবে আসে, এবং পরবর্তী 24-এর গণঅভ্যুত্থান কি পরিকল্পনার মাধ্যমে এটা হয়, এটার আমরা ভিতরের খবরটা আমরা জানতে চাই।
আমার কাছে মনে হচ্ছে, মানে এটা অনেক লম্বা প্রশ্ন। আমি যদি এইভাবে একটু নিয়ে আসি যে আসলে 18 সালে কিভাবে ইনক্লুডেশন এসেছে, 24 কিভাবে হয়েছে, ভীষণ লম্বা এবং বিস্তর একটা আলাপ আলোচনা। আর এর পাশাপাশি সর্বপ্রথম যে কথাটা এখানে উঠে এসেছে সেটা হচ্ছে আহ, যে আমি মাইকে স্লোগান দিচ্ছিলাম রিক্সাতে করে। অনেক শিক্ষার্থীরা সেই স্লোগানের সাথে মুখ মেলাচ্ছিল। আসলে ঘটনাটি ঘটেছিল 10 জুলাই, যখন আমরা মহাখালী ব্লকেট করি, যখন সারা বাংলাদেশে আসলে ব্লকেট কর্মসূচি চলছে। তখন বর্তমান গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যিনি সভাপতি আব্দুল কাদের, তৎকালীন ছাত্র অধিকার পরিষদের একজন নেতা ছিলেন। পরবর্তীতে তারা ছাত্র শক্তি বা অন্যান্য জায়গাতে তারা ছিলেন। তো সেই আব্দুল কাদেরের সাথে আমার একদিন কথা হয়েছিল। যে বলছিল যে নেওয়াজ ভাই আমাকে মেসেজ করেছিল, নেওয়াজ ভাই ঢাকার প্রায় প্রত্যেকটা জায়গায় ইতিমধ্যে আমরা আপনারা সবাই মিলিয়ে অলরেডি ব্লকেট, বাংলা ব্লকেট করছি। তো আমার কাছে মনে হয় যে মহাখালী যে ব্লকেট, সেই মহাখালীতে আসলে ব্লকেট করাটা খুব বেশি জরুরি ওই সময়। তো আপনি যেহেতু ওখানকার মূল দায়িত্বে আছেন, বা মহাখালী গুলশান এই পাশটাতে আপনি মূল দায়িত্বে রয়েছেন, তো সেই হিসেবে আপনি, আমার মনে হয় যে মহাখালী ব্লকেট করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে। এবং তাকে বলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি সেই সময়কার সাদি ভাই। সাদি ভাই নাকি আব্দুল কাদেরকে বলেছিল যে ওইখানটাতে আসলে ব্লকেট করলে সেটা বেশি ভালো হবে মহাখালীতে, আর নেওয়াজকে তাহলে ওই ব্লকেট করার জন্য। পরবর্তীতে আমি আহ, নূর ভাইয়ের সাথেও আসলে এই বিষয়ে আমাদের একটা গ্রুপ ছিল, পার্সোনাল গ্রুপ। সেখানে নুরুল হক নূর ভাই, রাশেদ খান ভাই, আমি, আমাদের আরো অনেক ছাত্র নেতারা সেখানে থাকতো। সেই গ্রুপে আসলে আমরা একটা পরামর্শ করতাম। তো আমি বাংলা ব্লকেটের এই কর্মসূচির ধারাবাহিকতায় মহাখালী ব্লকেট আমরা সেটা করি। এবং মহাখালী ব্লকেটের ওই ওই কর্মসূচিতে আসলে যে তুখোড় একটা জায়গা দাঁড়িয়ে গেছিল আন্দোলন সংগ্রামের স্লোগানে। আমরা প্রথমে ভাবছিলাম যে আসলে আমরা এটাতে সফল হবো কিনা, কারণ এর পূর্বে বিভিন্ন জায়গায় দেখেছি আমরা যে করতে গিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেখানে আসলে হয়নি, আবার পুনরায় করতে হয়েছে। তো এখানে আসলে স্টার্টিংটা কিভাবে হবে, পিছনে ঘেটে দেখলাম যে আসলে প্রায় 16 বছর মহাখালী আমতলীতে কোনো রকম প্রোগ্রাম হয় না বা আন্দোলন সংগ্রাম হয় না। তো তো আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, যাই হোক, আমরা বিভিন্ন গ্রুপ গুলাতে বলে দিই, দেন হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা ইনশাল্লাহ আসবে। সকালে আসলে আহ মানে অভাবনীয় যেটা বলা হয়, সেই জিনিসটা যে সকাল হতে না হতেই সবাই আসলে এই দিন চলে আসছিল। তো তারাই ধারাবাহিকতা আসলে মহাখালী ব্লকেটটা আমরা করি। এন্ড দেন ওখানে পুরোপুরি আমরা নেতৃত্ব দিই। ওখানে মহাখালী ব্লকেটে আমি সহ কেন্দ্রীয় সমন্বয়ক সুজন, নীরব হাসান সুজন ছিল। তারপরে ছাত্র অধিকার পরিষদের আফতাব মাহমুদ ছিল, ছাত্র দলের নুরুদ্দিন জিসান ছিল। হ্যাঁ, তারপরে ছাত্র শিবির সহ অন্যান্য বিভিন্ন সংগঠনের আমাদের জাহিদ হাসান ছিল, সেলিম রেজা ছিল, আল্লামা ইকবাল খান দুর্জয় ছিল, রিপন হাসান ছিল, এরকম অনেকেই, আহ আবুর রায়হান সোহান ছিল, অনেকেই ছিল, যাদের নাম আসলে এখানে বলছি না। শুধু এটা ছাত্র অধিকার পরিষদ না, ছাত্র দল, ছাত্র শিবির, আমরা সবাইকে ইনক্লুড করে কিন্তু এখানে আসলে আমরা নেতৃত্ব দিয়েছিলাম এবং মহাখালী ব্লকেট আমরা করেছিলাম। তো সেইখানকার ওই ভিডিও ক্লিপটা বেশ ভাইরাল হয়েছিল, যে মাইক হাতে আমি আসলে রিক্সার উপরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলাম এটা। তো তারই ধারাবাহিকতায় আসলে যদি আমি আরেকটু ব্যাকফুটে যাই, যে 18 সালে আসলে কিভাবে স্টার্ট হয়েছিল। 18 সালে তো ওই যে প্রথমে বললাম যে বৈষম্যের বিরুদ্ধে আমরা দাঁড়াইলাম। এখন দাঁড়াইতে দাঁড়াইতে এমন একটা পর্যায়ে গেল যে না, আমাদের আন্দোলন বিভিন্ন, মানে আন্দোলনকে আমাদের খুব চাঙ্গা করতে হবে, কারণ এটা একটা বৈষম্য, এটা আমরা স্পেশালি মানে দেখতে পাচ্ছি চোখের সামনে, এত বড় বৈষম্য। সবচেয়ে বেশি তো সাফারার হব যারা মধ্যবিত্ত, সাধারণ গরিব ঘরের সন্তানেরা, তারাই সবচেয়ে বেশি আমরা সাফারার হব। তো সেই জায়গা থেকে বিভিন্ন গ্রুপ গুলাতে ওইভাবে তখন দেওয়া হতো যে নিউজ, যে অমুক দিন আন্দোলন হবে, আপনারা আসেন। তো ওইভাবে আসলে এক এক করতে করতে দেন সবার সাথে পরিচয়, বা ওইভাবে 18 কোটা আন্দোলনে থাকা। দেন 18 সালে বাধ্য করা, এক কথায় হচ্ছে 18 সালের আন্দোলনকে বাধ্য করা, যে শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলবে, সেটা রাগ করে হোক আর যেভাবে হোক, শেখ হাসিনাকে বাধ্য করাতে হবে যে এটা বলতে যে কোটা প্রথা বিলুপ্ত। কিন্তু উনি উনি কিন্তু আসলেই সেটা হয়েছিল। আমরা যখন আন্দোলন অত্যন্ত খুব চূড়ায় নিয়ে গেছিলাম, তখন কিন্তু উনি রাগান্বিত অবস্থায় একদিন সংসদে বলে বসছিলেন যে না, যাক, কোটাই থাকবে না বাংলাদেশ থেকে। তো
সেখান থেকে। তো তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন গেল, এর ভিতরে আমরা ডাকসু ইলেকশন করলাম। আমাদের নূর ভাই, উনি ছাত্র অধিকার পরিষদের থেকে প্যানেল দিয়ে উনি আহ সভাপতি ভিপি নির্বাচিত হলেন। তারপরে আমরা শুনেছি যে রাশেদ খান ভাই, উনিও জিএস নির্বাচিত হয়েছিলেন, কিন্তু ওনাকে আসলে নির্বাচন দেখায় নাই। এর পাশাপাশি আমাদের আরেকজন নির্বাচিত হয়েছিলেন, এখন বর্তমানে এনসিপির সদস্য সচিব আমাদের। গত কমিটির আমরা একই সাথে কাজ করেছি, কেন্দ্রীয় কমিটিতে ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি তিনিও ছিলেন, আমিও ছিলাম। আমরা একই সাথে কাজ করেছি। আক্তার হোসেন ভাই, তিনি ডাকসু সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো এইভাবেই মূলত আসলে 19 সালটা গেল, 20-এর শুরুতে করোনাটা কিছুটা গেল। তো দেন আস্তে আস্তে 21 সাল, 22 সাল, 23 সাল এভাবে আমরা আসলে রাজনীতি করেছি, এবং একের পর এক আমাদের যে অঙ্গ সংগঠন গুলো সেগুলো গঠন করেছি। দেন সব শেষে যখন আমরা আসলাম 2024 সালে, আপনারা বিষয়টা খেয়াল করবেন, এবং এটা সবচেয়ে বড় করে সবার মাথায় আসা উচিত, যে 24 সালে যে ব্যানার পোস্টার বা যে মিছিলগুলো আমরা দিয়েছি, আমরা ওখানে স্পষ্ট লিখেছিলাম যে 2018 সালের পরিপত্রকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ কর্মসূচি। তার মানে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে 2018 সালে এই 2024-এর মূলত ভিত স্থাপন করা হয়েছিল, মূল বীজটা বপন করা হয়েছিল 2018 সালে। আমরা বারবার বলে আসছি যে 2018 যদি না হতো, তাহলে 2024 কখনো সম্ভব ছিল না। আজকে 2018 হয়েছিল বলেই তারপরে ডাকসু ইলেকশন হয়েছে। হ্যাঁ, তারপরে কিছু ছাত্র নেতা বেরিয়েছে, আজকে যাদেরকে দেখেন আপনি, উপদেষ্টা আসিফ মাহমুদ থেকে শুরু করে নাহিদ ইসলাম, আখতার হোসেন, আরিফুল ইসলাম, আদিব নুসরাত তাওয়াসুফ, আব্দুল কাদের, হ্যাঁ, তরিকুল ইসলাম, আর তারপরে জাহিদ হাসান, মানে আমি নাম বললে অভাব থাকবে না আর কি। এদেরকে আপনারা সবাই চেনেন। তো প্রত্যেকেই কিন্তু আমাদের ছাত্র অধিকার পরিষদের রাজনীতির সাথে একটা সময় যুক্ত ছিল। তো আমরা দেখেছি যে একটা সময় পরে আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং 2018 সালের যে পরিপত্র সেটাকে পুনর্বহালের দাবিতে 24-এ এসে যে আমরা আন্দোলন করেছি, সবশেষে আমরা দেখতে পেয়েছি যে আসলে 2024-এ কিভাবে এই সরকারের পতন হয়েছে। তো এটা একটা অভাবনীয় বিপ্লব, এবং শুধু আমি ছাত্র অধিকার পরিষদকে কখনোই ক্রেডিট দেই না। এটা বলে রাখা ভালো যে অন্যান্য বিভিন্ন দল হয়তো বিভিন্ন ভাবে বলে, ছাত্র অধিকার টোটাল অধিকার পরিষদের নেতা কর্মীরা প্রায় 11 জন তারা শহীদ হয়েছে এই আন্দোলনে। আমাদের শহীদ জিয়াদ, শহীদ কাউসার, শহীদ হৃদয় সহ আরো প্রায় 11 জন আমাদের এই আন্দোলনে শহীদ হয়েছে। কিন্তু আমরা স্পষ্ট করে বলি যে ছাত্র অধিকার পরিষদ কখনো কিন্তু আমরা ক্রেডিট বাজির রাজনীতি করি নাই। যদি ছাত্র অধিকার পরিষদ ক্রেডিট বাজির রাজনীতি করতো, তাহলে আমার মনে হয় যে ক্রেডিট বাজির দিক থেকে ছাত্র অধিকার পরিষদকে কেউ দমাইতে পারতো বলে আমার মনে হয় না, এবং 1 নম্বরে থাকতো। তো ওই জায়গা থেকে আমরা বারবারই বলার চেষ্টা করি, এবং একটা কণ্ঠ থেকে আমরা উচ্চারণ করি সবসময় যে ছাত্র অধিকার পরিষদ, ছাত্র দল, ছাত্র শিবির, হ্যাঁ, ছাত্র ইউনিয়ন, ডান বাম সকল শ্রেণীর সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এই 24 ঘটেছে। জি, আমাদের নেলসন বাবা ছিলেন, উনি হয়তো টেকনিক্যাল প্রবলেমের কারণে, নেটওয়ার্ক ইস্যুর কারণে একটু বের হয়ে গেছেন। তো আমরা শুনছিলাম যে নেওয়াজ খান বাপ্পি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আমরা এই লাইভের মধ্যে যেটা জানতে পারলাম, নেওয়াজ খান বাপ্পু ভাই, যে আমরা যেটা জানতে পারলাম, নেওয়াজ খান বাপ্পি ভাই সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, এসএসসিতে প্লাস, এইচএসসিতে প্লাস। এবং আমরা যেটা হচ্ছে জানতে পেরেছি, যে আমরা যে ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে, যে আপনার মহাখালীতে বাংলা ব্লকেডের প্রোগ্রাম হিসেবে ওইখানে আপনি নেতৃত্ব দিচ্ছেন। তা আমরা মোটামুটি ঢাকার বিষয়ে আমি শুনলাম, যেহেতু ছাত্র অধিকার পরিষদের সাতক্ষীরা জেলাতে একটা কমিটি আছে। তো ওই সময় 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী ওই সময় আহ, আন্দোলন চলাকালীন সাতক্ষীরাতে কিভাবে নেতৃত্ব বা এই ছাত্র অধিকার পরিষদের কিভাবে সমন্বয় করা মানে করেছিলেন কিনা, বা ওইখানে সাতক্ষীরাদের নেতৃত্ব কিভাবে দিয়েছিলেন এটার, বা এবং সাতক্ষীরার নেতৃত্ব কে নিয়েছিল, কাকে দেওয়া হয়েছিল, এটার কি কারা ছিল আর কি। আচ্ছা, অত্যন্ত ধন্যবাদ। এবং আরেকটা আবারও আরেকটা জিনিস, আমি আরেকটা ফুটেজ দেখেছি, বিন ইয়ামিন মোল্লা ভাই আসছিল, এবং ওইখানে
আল ইমরান ইমু ভাই ছিল, আব্দুল আজিজ নওয়াজ ছিল, আরো বেশ কয়েকজন ছিল। আমরা একটা ফুটেজে দেখেছি 18 তারিখের আগে, মেবি, আমার তো একটা মনে নাই। তো ওই সময় নিয়াজ খান বাপ্পা যেহেতু সাতক্ষীরার সন্তান, ঢাকাতে আন্দোলন সংগ্রামে অ্যাক্টিভ, মানে সাতক্ষীরাতে ছাত্র অধিকার পরিষদের কি পরিকল্পনা ছিল তখন? আচ্ছা, ধন্যবাদ আবারও আরেকবার। প্রথমত আমি বলে নেই যে অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন রায়হান আসলে করে ফেলেছে। আহ যখন মহাখালী ব্লকেট শেষ হয়, এর আগে আমরা বিভিন্ন ব্লকেট করেছি, আন্দোলন করেছি, এবং দেশব্যাপী তুখুর একটা আন্দোলন চলছে। সেই সময় আমার 12 কি 13 তারিখে সম্ভবত, সেই সময় আমার কথা হয়েছিল, মেসেজে কথা হয়েছিল আল ইমরান ইমুর সাথে। তো আমাকে বলছিল যে ভাই, তাহলে তার আগে আমি একটা ঘটনা বলে নেই, সেটা হচ্ছে, ভুলে গিয়েছিলাম যে ওই মহাখালী ব্লকেডের পরে আমার ওই যে বিভিন্ন ছবি, যে ছবিটা আসলে খুবই পপুলার এবং ভীষণ ভাইরাল হয়েছিল পতাকা হাতে নিয়ে, বাংলা ব্লকেড টু বি কন্টিনিউ। এই এই ইয়াতে সম্ভবত দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ওই ছবিটা ছিল। তো ওই ছবিটা আমি সাতক্ষীরার, আমাদের সাতক্ষীরা গ্রুপ সহ আরো কয়েকটা গ্রুপে আমি শেয়ার করেছিলাম এবং ভিডিও গুলো শেয়ার করেছিলাম। পরবর্তীতে আল ইমরান ইমুর সাথে আমার কথা হয়েছিল, তো ওখানে বলছিল যে ভাই, সারা দেশে তো এখন আন্দোলন তুঙ্গে উঠেছে, ভীষণ আন্দোলন চলছে, তো এই মুহূর্তে আসলে কি করা যায়। তো সেক্ষেত্রে আমি বললাম যে হ্যাঁ, তাহলে সাতক্ষীরাই কিন্তু এখন আন্দোলন নামানো যায়। তো সেই প্রেক্ষাপটে ইমরানকে বললো, ঠিক আছে ভাই, তাহলে আগামীকালকে আমরা গভর্নমেন্ট কলেজে একটা, আহ, মানে ওই যে ছেলেপিলে যারা আছে কয়েকজন, তাদেরকে নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করি, দেন আমরা আন্দোলন করার একটা পরিকল্পনা। ওকে, ফাইন। সেই হিসাবে পরবর্তীতে একটা গ্রুপও খোলা হয়েছিল সম্ভবত। ওখানে ইমরান, আমি আর আরেকজন, তিনজন আমরা অ্যাডমিন ছিলাম। যদিও তার পরবর্তীতে আসলে সামহাও মনে হয় অ্যাডমিনশিপ আমার ছিল না, বা ওই ক্রিটিক্যাল একটা মোমেন্ট ছিল সেই সময়, হয়তো বা গ্রুপটাই ছিল কিনা আমি জানি না। তো এইভাবেই আসলে সাতক্ষীরা আন্দোলনটা শুরু হয়েছিল। তবে হ্যাঁ, সাতক্ষীরা আন্দোলনের সবচেয়ে বেশি আমার মতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের আল ইমরান ইমু। এর পাশাপাশি আমাদের আব্দুল আজিজ নয়ন ছিল, শারাফাতরা ছিল, আহ কাজী আদনান ছিল, এবং এরা সমন্বয় করে সাকিব ছিল। এরা বিভিন্ন জন যারা আছে তারা কিন্তু থেকে আসলে সমন্বয় করেছে। এছাড়া আমি অনেকের নাম বলতে পারছি না এই মুহূর্তে, সবকিছু মনে থাকে না। তো সেই জায়গায় তারা সমন্বয় করে, পাশাপাশি ওই যে ছাত্র অধিকার, ছাত্র দল, ছাত্র শিবির সম্মিলিত একটা প্রচেষ্টায় সাতক্ষীরা আন্দোলন করেছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল যখন সাতক্ষীরাতে ওই যে গভর্নমেন্ট কলেজের গ্রুপে কি বাইরের একটা গ্রুপে ওখানে দেওয়া হয়েছিল যে সাতক্ষীরা থেকে এই বৈষম্য বিরোধী আন্দোলনটা বের হবে। তো ওখানে একটা ইন্টারেস্টিং বিষয় ছিল হচ্ছে, সম্ভবত স্বেচ্ছাসেবক লীগের মিঠুন মনে হয় নাম করে একজন ছিল। তিনি খুবই গালিগালাজ করছিল ওই যে ইয়াতে, পোস্টে, যে হ্যাঁ তোরা আসিস, তোদেরকে দেখে নেওয়া হবে, এরকম টাইপের কিছু। পরবর্তীতে ওনার সাথে আমি কথা বলছিলাম যে ভাই, ধরেন আমরা গেলাম আপনার সামনে, আপনি কি করতে পারেন আমাদেরকে? ঠিক আছে। বলছে না, আমি কিন্তু দেখে রাখছি সব ওই আহ কি বলে, বিকাশ নুরুদ্দল, সব পাগল নুরুদ্দল, মানে যেভাবে গালিগালি করা যায়, মোসাদ নুরুদ্দল, এই ধরনের। তখন কিন্তু আমরা কিন্তু এই ধরনের কথাবার্তা আমার সাথে তার হয়েছিল। পরবর্তীতে আসলে আহ আমি যতটুকু দেখলাম যে মোটামুটি সাতক্ষীরা একটা বেশ তুখর নেতৃত্ব কিন্তু তৈরি হয়েছিল। এবং দেখা মতে আল ইমরান ইমু, তারপর কাজী আদনান, তারপরে হচ্ছে সাকিব, এরা কিন্তু একেবারে, রাকিবুল, হ্যাঁ, তারপরে অনেকেই ছিল ছাত্র শিবির বা ছাত্র দলের অনেকে, তারা সামনের সারি থেকে কিন্তু নেতৃত্ব, অর্ঘবিন জুয়েল, হ্যাঁ, এরা সবাই কিন্তু পরবর্তীতে ছিল। আহ, আমি মনে করি যে এইভাবে আসলে সাতক্ষীরার আন্দোলনটা ঢাকা থেকেও ওই বারুদটা ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। আর এইভাবেই আসলে সাতক্ষীরার আন্দোলন তখন জি। পরিচালিত হয়েছিল। এবং সমন্বয়ের যে কথাটা বলা হলো এখানে, আমি আর এক 30 সেকেন্ড সময় নেই, যে সমন্বয়ের যে কথাটা বলা হয়েছিল যে ইয়ামিন ভাই ওই সময় সাতক্ষীরা আসলে আমাদের আহ এই যে লাস্ট কমিটির ইলেকশন হয়েছিল, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যে ইলেকশন, সেই ইলেকশনের পূর্বে বিভিন্ন জায়গায় আমরা প্রার্থী যারা ক্যান্ডিডেট ছিলাম, যেমন আমি নিজেও কেন্দ্রীয় সাংগঠনিক ক্যান্ডিডেট ছিলাম ইলেকশনে। পরবর্তীতে উইথড্র করে আমি সেক্রেটারি ক্যান্ডিডেট হই। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ইয়ামিন ভাই সভাপতি ক্যান্ডিডেট ছিল এবং উনি ওই সময় সাতক্ষীরা অবস্থান করছেন। তো আন্দোলন যখন দেখলো যে না, প্রচুর পরিমাণ তুঙ্গে উঠে যাবে আর কি, বা ঢাকায় আন্দোলন শুরু হয়েছে, তখন ওনাকে রাত্রে, আমার এখনো মনে আছে, আমি ফোন দিয়েছিলাম ওনাকে যে ইয়ামিন ভাই, আপনি তো এখন সাতক্ষীরায় আছেন, তো আপনাকে তো ব্যাক করতে হবে, যেহেতু আবার কোটা আন্দোলন ফিরে আসছে।
মানে সেই 18 সালের কোটা আন্দোলন আবার ফিরে আসছে, সুতরাং ব্যাক করতে হবে। ওকে, ঠিক আছে। দেন সম্ভবত ইমরানের একটা ক্যাফে আছে, ওইখানে আসলে আহ, ইয়ামিন ভাই, ইমরান সহ, তারপরে বাদশা সহ, তারপর মুসানুর সহ, এরকম আরো কয়েকজন তারা একসাথে থেকে ওখানে একটা ভিডিও বার্তা দিয়েছিল। তো এইভাবে আসলে আন্দোলনে স্প্রেড করছিল। জি হ্যাঁ, দেখেছি। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। একেবারে 2018 সালে কোটার আন্দোলন, 24শে গণঅভ্যুত্থান, সাতক্ষীরা কিভাবে সম্ভব হয়। এখন আমি একবারে আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে, আমরা আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শেষ করে দিব। দুইটা ইস্যু নিয়ে আমরা কথা বলতে চাই, যেটা আমাকে অনেকেই বলেছেন। ছাত্র অধিকার পরিষদের সাতক্ষীরা জেলার বর্তমানের অবস্থা আমরা দেখেছি। বেশ কিছু নেতা কর্মী বিভিন্ন ফেসবুক পোস্টের বিভিন্ন অভিযোগের কথা, বিভিন্ন কমিটির অভিযোগের কথা। এখন এই যে কমিটিগুলা আপনারা করতেছেন, বা আমরা আরেকটা একটা বিষয় বলতে চাই। 24-এর গণঅভ্যুত্থানে সাতক্ষীরাতে আল ইমরান ইমু নেতৃত্ব দিয়েছিল, এবং আমরা দেখেছি আহ, এখানে ইবিন ইয়ামিন মোল্লা ভাই ছিল, ওনার একটা ফুটেজ আছে। এবং যেটা কলেজের প্রথম একটা ভিডিও পাবলিক হয়, স্মারকলিপি দেওয়া হয়, সেখানেও আল ইমরান ইমু ছিল। পরবর্তীতে আল ইমরান ইমু ছাত্রলীগের পরিষদের কারণে উনি যে 6 জনে মিলে ওই দিন সম- মনে হয় একটা স্মারকলিপি দেয়, হ্যাঁ, সিগনেচার স্মারকলিপি করে। স্মারকলিপি দেওয়া হয়েছিল। বাট অনেকেই ছাত্র অধিকার থেকে জানতে একটা বিষয়, আকাঙ্ক্ষার বিষয়, যে পরবর্তীতে যখন জেলার ছাত্র অধিকার পরিষদের নির্বাচনটা হয়, ওই সময় আমরা আল ইমরানকে দেখি না। আমরা এখন দেখতে পাই যে শারাফাত, যে উনি বর্তমান সভাপতি আছেন। বাট এটার অভ্যন্তরে কিছু অনেকেই প্রশ্ন করতে চায়, আল ইমরান মোবাইল কেন নাই, এরকম একটা ইস্যু আসে। সবাই যেহেতু এত অ্যাক্টিভ ছিল, পরবর্তী কেন আসো না। এবং একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এইটা একটা ইস্যু। এবং সামনে আগামীতে, যেহেতু আপনার বাসা সাতক্ষীরা জেলাতে, এবং সাতক্ষীরার কৃতি সন্তান, সাতক্ষীরা গর্ব, আমি তো কমেন্টে দেখি আমার অনেকগুলো কমেন্ট আসে, সময় স্বল্পতার কারণে আমি বলতে পারিনি। অনেকেই, সবার এক কথা যে সাতক্ষীরার জেলার গর্ব নেয়াজ খান বাপ্পি, সাতক্ষীরা জেলার কৃতি সন্তান নেয়াজ ভাই। আর যারা নেয়াজ ভাই সম্পর্কে জানে তাদের বলতে বাধ্য, সাতক্ষীরা আসলে গর্ব নেয়াজ খান বাপ্পি ভাই। একইভাবে মেধাবী, এবং একইভাবে রাজপথের বিপ্লবী যোদ্ধা। তো আমাদের সাতক্ষীরা নিয়ে পরিকল্পনা কি আছে, আমাদের সাতক্ষীরাটা কি উন্নয়ন করা যায় সেই পরিকল্পনা, এবং ছাত্র অধিকার পরিষদ নিয়ে কি পরিকল্পনা, এটা সর্বোপরি সমাপনী বক্তব্য এইগুলো দিয়ে শেষ করবো। আচ্ছা, ধন্যবাদ। আমি সাতক্ষীরা নিয়ে পরিকল্পনাটা একদম শেষে বলি। আর আহ, যেহেতু আমরা দেরি করে শুরু করেছি, তাই দেরি করেও একটু শেষ হবে, এটাই আসলে নিয়ম। তো কোশ্চেন প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে আল ইমরান ইমুর নেতৃত্ব নিয়ে। যেহেতু ও সাতক্ষীরা জেলায় একদম সামনের পেজ, এবং সেই মূল নেতৃত্বটা দিয়েছিল সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, এই 24-এ আন্দোলনে। পরবর্তীতে আসলে সে কমিটিতে কেন আসলো না বা আসা হয় না, এটা অনেকের প্রশ্ন থাকতে পারে। এবং অভ্যন্তরীণ কি বিষয় আছে, যদিও কিছু অভ্যন্তরীণ বিষয় অবশ্যই বলা যায় না, বাট তারপরেও আমি মনে করি যে এটা না বলার মতন কিছু না, সামনে সবকিছু প্রকাশ করা উচিত। তো এই কমিটি, সাতক্ষীরা জেলার কমিটি হওয়ার আগে আমি একটু ছাত্র অধিকার পরিষদের ইতিহাসটা একটু অল্প করে টেনে নিয়ে আসি। সেটা হচ্ছে ছাত্র অধিকার পরিষদের যে বিষয়টা আছে, সেটা হচ্ছে আমাদের খসড়া গঠনতন্ত্রেই কিন্তু উল্লেখ আছে যে ছাত্র অধিকার পরিষদ কোনো ধরনের দলীয় দাসত্ব এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করবে না। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু ইলেকশনের ব্যবস্থা করি। কেন্দ্রীয় কমিটির দুইবার ইলেকশন হলো, দুইবারই কিন্তু গণতান্ত্রিক চর্চার মাধ্যমে, আমরা বলছি যে আমরা গণতান্ত্রিক চর্চা করি, ঠিক আছে, এবং গণতান্ত্রিক চর্চার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কমিটি গুলা করে থাকি। আচ্ছা, তো এই জায়গাটায় আসলে মূলত আহ কথা বলার জায়গা। যারা শুনছেন, যে সকল ছাত্র সমাজের প্রতিনিধিরা যারা শুনছেন, এবং সেই সাধারণ শিক্ষার্থীরা যারা শুনছেন, যে স্পষ্ট ছাত্র অধিকার পরিষদ কোন ধরনের দলীয় দাসত্ব এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে না। কেমন বিষয়টা, ধরেন ছাত্রলীগের আমলে আমরা দেখতাম যে শেখ হাসিনা সাদ্দামকে সভাপতি চয়েস করেছে, তাই সভাপতি হয়েছে। সেক্রেটারি ইনানকে চয়েস করেছে, তাই ইনান হয়েছে। এখন খুব স্বাভাবিকভাবে যদি সরকারের এগেইনস্টে কোনো ধরনের যৌক্তিক আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা নিয়ে মাঠে নামে, তখন কি করবে? তখন শেখ হাসিনা ফোন দিবে বা ওবায়দুল কাদের ফোন দিবে যে সাদ্দাম, তুমি ওদেরকে পিটায় বের করো ক্যাম্পাস থেকে। তো সে করতে বাধ্য, কারণ তার তো ওই দায়বদ্ধতা নাই। সে তো সাধারণ শিক্ষার্থীর যে প্রতিনিধি সমাজটা, সেখান থেকে ভোটের মাধ্যমে সে নির্বাচিত হয়ে আসেনি। সে নির্বাচিত হয়েছে শেখ হাসিনার ভোটে।
সুতরাং সে স্বাভাবিকভাবে শেখ হাসিনার কথাই ধরবে বা তার কথাই উঠবে এবং বসবে। বাট ছাত্র অধিকার পরিষদের জায়গা থেকে আমরা বলতে পারি যে আমাদের যারা কলেজ, বিশ্ববিদ্যালয় এবং জেলা, মহানগর সমমর্যাদার ইউনিটের সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক যারা রয়েছেন, তাদের প্রকাশ্য ভোটের মাধ্যমে কিন্তু আমরা নির্বাচিত হই। ঠিক আছে, আমরা যারা সভাপতি হয়, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এভাবে আসে। এবং এর পাশাপাশি আমি যে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আমি যিনি সেক্রেটারি হয়েছেন নাজমুল হাসান, উনি হচ্ছে আমার থেকে বেশি ভোট বেশি পেয়েছেন। সুতরাং এই জন্য উনি সাধারণ সম্পাদক হয়েছেন, ওনার থেকে আমি কম ভোট পেয়েছি বলে আমি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছি। তো আমরা বলছি যে গণতান্ত্রিক চর্চা আমরা মানুষকে মুখে ফেনা তুলে দিলে তো হবে না। গণতান্ত্রিক চর্চা আমরা বলছি যে আহ আমাদের দলের ভিতরে আগে চর্চা হোক, তাহলে না মানুষজন বা ছাত্র সমাজ আমাদের প্রতি উদ্বুদ্ধ হবে যে না, আমরাই তো গণতন্ত্র, দলের ভিতরে গণতন্ত্র না থাকলে সেটা অন্যদের কিভাবে আকৃষ্ট করবে। আর দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে আমাদের দলে পরপর দুইবার কারো সভাপতি বা সাধারণ সম্পাদক হওয়ার এখতিয়ার নাই, এটা আমাদের গঠনতন্ত্র অনুযায়ী। বাট সুবিধাজনক উপায়ে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের নীতি নির্ধারণ করি বা সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমরা সেই ধরনের কার্যকলাপ বা সেই ধরনের কাজ করে থাকি। তো সাতক্ষীরা জেলার কমিটিতে এখন ফিরে আসি। ইমরান এখানে সভাপতি ক্যান্ডিডেট ছিল। সে অবশ্যই মেধাবী এবং যোগ্য, এবং সে সাতক্ষীরায় পুরো নেতৃত্ব দিয়েছিল। এবং সে আসলে ছাত্র অধিকার পরিষদের, আমরা চেয়েছিলাম যে কি, যে ছাত্র অধিকার পরিষদ সবসময়ের জন্য যারা সত্যিকারের বিপ্লবী, যারা সত্যিকারের মেধাবী, হ্যাঁ, তাদেরকে যেন আমরা সামনে নিয়ে আসতে, তাদেরকে নেতা বানাইতে হবে। হ্যাঁ, এমন যেন না হয় কোনো পরিবারতন্ত্রের নেতা হোক, অমুক জায়গা থেকে কেউ এসছে, অমুক রেফারেন্সে সে নেতা হোক, এই ধরনের চাই না। তো আমরা চাই সবসময়ের জন্য যে বিপ্লবী, যে মেধাবী, যে রাজপথে লড়াই সংগ্রাম করেছে, তাকে আমরা নেতৃত্ব বারবার নিয়ে আসতে। তো সেই জায়গা থেকে ইমরানকে আমাদের মনে হয়েছিল যে না, ইমরান হচ্ছে ছাত্র অধিকার পরিষদের সাতক্ষীরা জেলা থেকে তৃণমূল থেকে উঠে আসা একজন যোগ্য নেতৃত্ব। তো আমরা চেয়েছিলাম যে সে তো সাতক্ষীরা জেলায় দীর্ঘদিন কাজ করেছে এবং তার নেতৃত্ব সবাই জানে। তো আমরা চেয়েছিলাম যে শুধু সাতক্ষীরার ভিতরে কেন এইরকম একটা তরুণ মেধাবী ছাত্র নেতা থাকবে, আমরা চেয়েছিলাম যে তাকে সারা বাংলাদেশ ব্যাপী পরিচয় করতে। যেমনটা আপনি একটু আগে বলছিলেন যে নেওয়াজ ভাই আপনি সাতক্ষীরার সন্তান কিন্তু সারা বাংলাদেশে রাজপথ আছেন, আমরা চেয়েছিলাম এরকম যে না, শুধু আমি কেন, আমার থেকে আজকে ইমরান আসবে, কালকে সারাফাত আসবে, এরপরে আব্দুল আজিজ নন, এরকম ভাবে সবাই এক এক করে উঠে আসবে, সাতক্ষীরার সন্তানরা তো উঠে আসবে। তা আমরা চেয়েছিলাম যে তার ভিতরে মেধা আছে, যোগ্যতা আছে, সেই জন্য তাকে আমরা বলেছিলাম যে না, আপনারা তাহলে আপনি তাহলে অন্য জায়গায় বা কেন্দ্রীয় কোনো জায়গাতে আসেন। এবং পরবর্তীতে আমরা এখনো অব্দি তো সেই জায়গাতে আছি, যেহেতু আমাদের সামনে সেন্ট্রাল কমিটি ভোট দিতে হবে। তো যে যোগ্য, আমরা চেয়েছি যে তাকে আরো বড় দায়িত্ব দিতে। আর এর পাশাপাশি ওই যে কথাটা আগে বললাম, উদাহরণটা দিলাম এই কারণে যে আমাদের পরে দলে পরপর দুইবার আসলে সভাপতি, সাধারণ সম্পাদক হওয়ার ওইভাবে নজির নাই। সেই জায়গা থেকে সারাফাত পরপর দুইবার অলরেডি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিল। তো আমরা চেয়েছিলাম যে যেহেতু পরপর দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিল, তো ওকে সভাপতি করে দেন। আব্দুল আজিজ নয়নকে নিয়ে কোনো সমস্যা ছিল না। যেহেতু সভাপতি দুইজন ক্যান্ডিডেট আর সেক্রেটারি নিয়ে আসলে নয়নকে নিয়ে ওইভাবে কারোর দ্বিমত ছিল না। তো সেই জায়গা থেকে নয়ন সাধারণ সম্পাদক হয়েছিল। এবং সারাফাত যেহেতু পরপর দুইবার সাধারণ সম্পাদক, ওকে তো আর আসলে সাধারণ জি সম্পাদক জি, এটা তিনবার আর এটা দেওয়া আমি যায় না। এটা একটু অ্যাড করতে চাই। হ্যাঁ। আমরা বিগত দিনে হয়তো এরকম প্রশ্ন আমরা কোথাও দেখিনি যে সভাপতি হয় নাই কেন, সে হলো কেন, আসলে এটা লাইভের একটা প্রোগ্রামে এরকম একটা, এটা একটা বিরল। কারণ আমরা চাই আহ, যে সবকিছু সবাই জানুক। যেমন অনেকেই অনেকভাবে মন্তব্য করে যে ইমরানকে কেন দেওয়া হয় না, ইমরানকে মাইনাস করা হয়েছে, অনেক অনেক কমেন্ট আমরা দেখেছি। বাট এটার পরিকল্পনা কি ছিল যে কি, ইমরান একটা তরুণ এবং তার নেতৃত্ব সবাই মানে, so তাকে জেলা থেকে বের করে বিভাগ বিভাগ থেকে দেশীয় সব জায়গায় একইভাবে যদি নেওয়াজ খান বাপ্পি ভাই সাতক্ষীরা থেকে এখন ঢাকা রাজপথে, ঢাকার কেন্দ্রীয় নেতা আমরা যেটা বলি, সেরকম একটা পরিকল্পনা ছিল। তো আশা করি যারা ছাত্র অধিকার পরিষদের এরকম প্রশ্ন রাখে বা করে বিভিন্ন জায়গায়, তাদের এই বিষয়টা ক্লিয়ার হলো। এখন আর এই যে লাস্ট যে প্রশ্ন ছিল যে সাতক্ষীরার ছাত্র অধিকার পরিষদ নিয়ে পরিকল্পনা বা সাতক্ষীরার বর্তমান অবস্থা। আচ্ছা, আমি সাতক্ষীরা জেলা ছাত্র অধিকার পরিষদের পরিকল্পনা নিয়ে বলবো এবং সাতক্ষীরা নিয়ে আমি একটু পরিকল্পনার কথা বলবো। সেটা হচ্ছে সাতক্ষীরা জেলা ছাত্র অধিকার পরিষদ আহ সেই কোটা সংস্কার আন্দোলনের পরবর্তী সময়গুলোতে খুবই আহ সুন্দরভাবে পরিচালিত হয়েছে।
এবং তারই ধারাবাহিকতায় তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছে এবং যে কোনো ধরনের যৌক্তিক লড়াই সংগ্রামে সাতক্ষীরা জেলা ছাত্র অধিকার পরিষদ কিন্তু সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েই আসছে। সুতরাং পরিকল্পনার কথা যদি বলি, তাহলে অবশ্যই তাদের শিক্ষার্থী বান্ধব যে সকল কাজগুলো রয়েছে সেই ধরনের কাজগুলো অবশ্যই করতে হবে, এবং শিক্ষার্থীদের পাশাপাশি যাইতে হবে মূল দল থেকে। আমরা কিন্তু বারবারই বলি যে ছাত্র একটা মূল দলের ছাত্র সংগঠন কখনো মূল দলকে ফলো করবে না। আদর্শিকগত জায়গা থেকে সেই মূল দলকে ফলো হতে পারে, যে আমার একটা ভাই বিপদে পড়েছে, আমার একটা ভাইয়ের উপরে সন্ত্রাসী হামলা হয়েছে, আমরা সেটা প্রতিবাদ করব, কিন্তু ডাজেন্ট মিন এইটা না যে আহ, মানে টপ টু বটম সবকিছু আমাদেরকে ফলো করতে হবে। তো এই জায়গায় কিন্তু এখতিয়ার রয়েছে। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলা ছাত্র অধিকার পরিষদও একটা স্বতন্ত্র, হ্যাঁ, এবং তাদেরকে আমি বলবো যে আপনারা আপনাদের ওদের পরিকল্পনা তো আসলে মাসিক হোক বা 6 মাস পর পর হোক বা 1 বছরে হোক, সেই পরিকল্পনাগুলো আমাদের পার্সোনাল থাকে, এবং তারা সবচেয়ে বড় পরিকল্পনা যেটা সেটা হচ্ছে শিক্ষার্থী বান্ধব, এবং শিক্ষার্থীদেরকে নিয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়কে কেন্দ্র করে আহ, যত প্রকার কার্যক্রম সকল কিছু ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখা করে যাচ্ছে। এবং আমাদের পরিকল্পনা কেন্দ্র থেকে পরিকল্পনা হচ্ছে শুধুমাত্র সাতক্ষীরা জেলা নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা মহানগর কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের টার্গেট থাকে এবং সেই পরিকল্পনা থাকে, সেই অনুযায়ী আমরা কিন্তু তাদেরকে কাজ দিই। সবচেয়ে বড় পরিকল্পনা এবং এইটাই হচ্ছে বড় পরিকল্পনা, শিক্ষার্থী বান্ধব এবং সাধারণ শিক্ষার্থীদেরকে আসলে কিভাবে এনকারেজ করা যায়, আহ, তাদেরকে কিভাবে বোঝানো যায় যে পরিবারতন্ত্রের রাজনীতি আমরা বিশ্বাস করি না। তারপরে হচ্ছে আহ কি বলা যায়, যে রেফারেন্সের রাজনীতিতে বিশ্বাস করি না, আপনার ভিতরে যদি মেধা থাকে তাহলে আপনি এগিয়ে আসবেন। তো এই ধরনের কার্যক্রম পাশাপাশি স্বাভাবিক নিয়মে যে সকল কার্যক্রম, কুইজ প্রতিযোগিতা থেকে শুরু করে রচনা প্রতিযোগিতা থেকে শুরু করে শিক্ষার্থী বান্ধব যত প্রকার কাজ রয়েছে, হ্যাঁ, এমনকি ক্যাম্পাসে যদি পাখির বাসাও করে দেওয়া লাগে তাহলে সেটাও পরিকল্পনার ভিতরে থাকে। So, অনেক ধরনের পরিকল্পনা থাকে, এবং সাতক্ষীরা ছাত্র অধিকার পরিষদ কে নিয়েও আসলে এই ধরনের পরিকল্পনা আমরা করেছি এবং ইতিমধ্যে অনেকগুলো বাস্তবায়ন করেছি। আর আমার বাসা যেহেতু সাতক্ষীরা সদর 2 আসনের ভিতরে পড়েছে, তো সেখান থেকে আসলে বলতে চাই যে সাতক্ষীরা সদর 2 আসনে আহ আহ, আসলে 4 লক্ষর মতন ভোটার রয়েছে আমি যতটুকু জানি। 4 লক্ষ ভোটার রয়েছে এবং প্রায় 138টা ভোট কেন্দ্র আছে, হ্যাঁ, এবং সেখানে দেখা যাচ্ছে ভোট কক্ষ 826টা আছে। তো সেই জায়গা থেকে আমি এই এই যে মানুষজন যারা রয়েছে, 4 লক্ষ মানুষজন যারা ভোট দিবেন, তাদেরকে আমি বলতে চাই আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যে আপনারা সঠিক এবং যোগ্য ব্যক্তিকে অবশ্যই ভোট দিবেন। আহ হতে পারে কারোর বয়স কম হতে পারে, কারোর বয়স বেশি হতে পারে। এটা আসলে আপনারা চিন্তা করবেন যে তার শারীরিক বয়স 25 বছর দেখে আপনি তাকে ভোট দিবেন না, নাকি যার শারীরিক বয়স 70 বছর তাকে আপনি ভোট দিবেন। এখন রাজনীতিতে এমন একটা বিষয় হয়ে গেছে যে না, ওর বয়স কম, ও ছোট, এই টাইপের হইলে তাকে ভোট দেওয়া যাবে না। আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি যার শারীরিক বয়স 25 বছর বা 30 বছর হতে পারে, কিন্তু তার মানসিক বয়স হয়ে গিয়েছে 70 থেকে 80 বছর, হ্যাঁ, তাহলে ওই ছেলেটাকে তো আপনাকে চুজ করতে হবে, কারণ ও হচ্ছে আপনার জেলাকে কিছু দিতে চায়। আপনি তার যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনাকে এলাবোরেট করতে চায়, সে প্রশস্ত করতে চায়, স্প্রেড করতে চায়। কিন্তু অনেক মানুষ রয়েছে যাদের বয়স 70 বছর, কিন্তু তাদের ভাবনার জগৎ আছে 25 বছরের, তাদের চিন্তা চেতনা আছে 25 বছরের চিন্তা। তাহলে আমি মনে করি যে এই জিনিসগুলো আহ, চিন্তা করা উচিত আহ সাতক্ষীরার প্রত্যেকটা আসনে, শুধু সাতক্ষীরায় নয় সারা বাংলাদেশের প্রত্যেকটা আসনে চিন্তা করা উচিত যে মানুষ আসলে কাকে ভোট দিবে। এবং সাতক্ষীরা নিয়ে পরিকল্পনা, অন্যতম পরিকল্পনা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা। আমি যদি কখনো আসলে জনপ্রতিনিধি হই বা জনগণের সেবা করার সুযোগ পাই, সাতক্ষীরার শিক্ষা ব্যবস্থাতে অবশ্যই আমূল পরিবর্তন আনবো। এটা অবশ্যই শুধু কথা না, এটা আমি ইনশাল্লাহ করে দেখাবো। এর পাশাপাশি আমি উন্নয়ন উন্নয়ন করে আসলে যোগ্য না, তবে এটা নিশ্চিত করে বলতে পারি বিনামূল্যে চিকিৎসা থেকে শুরু করে যতগুলো সুযোগ সুবিধা যতটুকু দেওয়া যায় আমি চেষ্টা করব আমার জায়গা থেকে। যদি কখনো জনপ্রতিনিধি হিসাবে মানুষের সেবা করার সুযোগ হয় তাহলে আমি সেই কাজগুলো অবশ্যই করব। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা একটু আমাদের কমেন্ট সেকশনে যেয়ে দেখি কমেন্ট সেকশনে যারা আসেন আসলে আজকে
আমাদের আমন্ত্রিত আমন্ত্রিত অতিথির বেশ ভালোবাসা, শুভকামনা জানিয়েছেন আব্দুল সালাম, আহ, সাকিব আল হাসান, যে নেওয়াজ খান বাপ্পু ভাই ছাত্রলীগ পরিষদের, শারাফাত হোসেন, এমডি শারাফাত হোসেন কমেন্ট করছেন, নেওয়াজ খান বাপ্পি ভাই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রাণ ও সাতক্ষীরা জেলার গর্বিত সন্তান সহ আরো অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। আব্দুল আজিজ নয়ন, যার কথা কথা বলা হচ্ছিল, নেওয়াজ খান বাপ্পি ভাই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রাণ ও সাতক্ষীরা জেলার গর্বিত সন্তান। আহ, নূর আলম সোহাগ ভাই উনি কমেন্ট করেছেন ইমরান ভাইকে আমি গুরুত্বপূর্ণ দেখতে চাই। আচ্ছা, বখতিয়ার হোসেন কমেন্ট করেছেন ইমরান ভাইকে কেন বিভাগীয় দায়িত্ব দেওয়া থাকলেও কেন দায়িত্ব দেওয়া হয়নি। আচ্ছা, সর্বোপরি আমাদের এই অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে আমরা এই লাইভ টক শোতে বেশ কিছু বিষয় জানতে পারলাম যে আমাদের সাতক্ষীরার সন্তান নিয়াজ খান বাপ্পি ভাই, যে বর্তমানে সাতক্ষীরার গণ্ডি পের হয়ে ঢাকার তে অবস্থান করতেছেন এবং তিনি পুরো বাংলাদেশ ব্যাপী কাজ করার কথা নিয়েছেন। আমরা আশা করি তার মাধ্যমে আমাদের সাতক্ষীরা জেলার আরো বেশি উন্নয়ন হোক, এটা। আর নিয়াজ খান বাপ্পি ভাই যদি কিছু বলতে চান সেটা বলে আমরা আমাদের এই প্রোগ্রাম শেষ করে দেবো। আহ প্রথমত, যেহেতু আমি ছাত্র রাজনীতি করি, আহ ছাত্র সমাজের প্রতি একটা আহ্বান থাকবে। যেহেতু ছাত্র অধিকার পরিষদ কোন রকমের দলীয় দাসত্ব এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি মানে পছন্দ করে না, প্রতিষ্ঠাও করতে চায় না, এবং আমরা আমাদের দলের ভিতরে গণতন্ত্র চর্চা করি। ছাত্র সমাজের কাছে অবশ্যই আহ্বান থাকবে, আমরা কিন্তু সেই ধরনের রাজনীতি করে এসেছি। গোটা একটা জেনারেশন যখন চিন্তা করেছে যে না, আই হেট পলিটিক্স, এটার ভিতরে ঢুকতে চায়। আমরা সেই 2018 কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে 2024 এখনো অব্দি 25 এই পর্যন্ত আমরা কিন্তু সেই জেনারেশন, ওই জেনারেশনকে আমরা বোঝাতে সক্ষম হয়েছিলাম যে উই হেট পলিটিক্স না, উই লাভ পলিটিক্সে ঢুকতে হবে। তো আমরা কিভাবে বোঝাতে পেরেছিলাম? আমরা এই কারণে বোঝাতে পেরেছিলাম যে আমরা পরিবারতন্ত্রের রাজনীতি বিশ্বাস করি। আমরা কে ডান কে বাম এই ধরনের রাজনীতি আসলে আহ, মানে যে যে ধরনের মতাদর্শ থাকতে পারে, কিন্তু তার ভিতরে গণতান্ত্রিক চর্চা থাকবে এবং অবশ্যই তাদের একটা স্বতন্ত্র অবস্থান থাকবে। হ্যাঁ, যখন যদি বাংলাদেশের যে কোনো আনাচে কানাচের সাধারণ শিক্ষার্থীরা বিপদে পড়ে, যেন প্রত্যেকটা ছাত্র সংগঠন সেই জায়গায় আসতে পারে, এক প্ল্যাটফর্মে আসতে পারে, এরকম একটা জায়গা আমরা তৈরি করতে চাই। তো ছাত্র সমাজের প্রতি এইভাবেই বলতে চাই। আর আসলে ছাত্র অধিকার পরিষদের যারা আসলে অনেকেই কমিটি নিয়ে আসলে অনেক কোশ্চেন করে, তো আসলে কমিটি ব্যাপারে আসলে তেমন গুরুত্বপূর্ণ বিষয় আসলে টকশো বা এই টাইপের জায়গায় আসলে আলোচনা হয় না। বাট তারপরেও আহ কমিটিতে আসলে এখন আসতেন না, পরবর্তীতে আসবেন। দেখেন, রাজনীতি হচ্ছে সবসময়ের জন্য একটা দীর্ঘ রেস, একটা লম্বা সময় নিয়ে রাজনীতি করতে হয়। কখনো মন মতো হয়, কখনো মন মতো হয় না। হ্যাঁ, সকল সিদ্ধান্ত সবকিছু হয় না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যারা রাজনীতি করতে আসবে তাদেরকে মনস্তাত্ত্বিক ভাবে আরো অনেক বেশি শক্ত এবং ম্যাচিউরড হতে হবে, আহ, এবং সবার প্রতি ভালোবাসা থাকবে। পাশাপাশি এটা বলে যে রাজনীতি কখনো একদিনে শেষ হয় না, রাজনীতি দীর্ঘদিন করতে হয়। তো সবার প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা থাকবে, এবং ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকেও আবারও শুভেচ্ছা এবং সালাম। এবং রায়হান কবিরের জন্য আসলে আরো বেশি আহ, শুভেচ্ছা। সে এমন সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করেছে। আমি শুনছিলাম কয়েকজনের থেকেই যে না, রায়হান কবিরের এই পেজটি খুব ভালো চলতেছে সাতক্ষীরায়, এবং সাতক্ষীরা সবাই কিন্তু ইয়াং জেনারেশন বিশেষ করে ফলো করতেছে। তো এই পেজের মাধ্যমে যারা দেখেছে সবাইকে শুভেচ্ছা জানাই, এবং আমি মনে করি যে সঞ্চালক হিসেবে রায়হান কবির অনেক ভালো করেছে, এবং সামনে আসলে সেও জাতীয় মিডিয়াতে আসবে, আমি সেই প্রত্যাশা ব্যক্ত রাখি। এবং সবাইকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আবার শুভেচ্ছা, অভিনন্দন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। জি, অসংখ্য ধন্যবাদ নিয়াজ খান বাপ্পি ভাই, আজকে আপনার মূল্যবান সময়ের মধ্যে থেকে আমাদের সাতক্ষীরা জেলার মতো জায়গায় ছোট্ট একটা পেজে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমি চেষ্টা করতেছি সাতক্ষীরার বিষয়টা শুধু সাতক্ষীরার মধ্যে না, পুরো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে যায়, এই জন্য আর কি এই উদ্যোগটা নেওয়া। আমি, যারা অনেকেই বলে যে যে ভালো স্টুডেন্ট এ প্লাস পেয়েছে এসএসসিতে, যে এইচএসসিতে এ প্লাস, তাদের রাজনীতি করার কি দরকার, পলিটিক্স
ভালো না, এটা যে ব্যাড যে ইফেক্ট সেটাকে বের করে আনার জন্যই কিন্তু আমি যদি উদাহরণস্বরূপ দেখি যে নেওয়াজ খান বাপ্পি ভাই এসএসসিতে প্লাস এসএসসিতে প্লাস তারপর সত্ত্বেও রাজনীতিকে পজিটিভ ভাবে নিয়ে দেশের জন্য কাজ করতেছে। এই জন্য তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, আমাদের সাতক্ষীরা জেলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী টক শোতে।